সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আপনি যদি সম্পূর্ণ বিনা খরচে এবং কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা ছাড়াই জাপানে আসতে চান, তাহলে মিক্সড স্কলারশিপ আপনার জন্য। মিক্সড স্কলারশিপটা কি, এটা অলরেডি আপনারা সবাই জানেন। এবং আরেকটা কথা অ্যাড করি, মিক্সড স্কলারশিপ হলো সারা বিশ্বের মধ্যে টপ র্যাঙ্কিং এর একটা স্কলারশিপ। জাপান সরকার প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার স্টুডেন্ট জাপানে পড়াশোনা করানোর জন্য নিয়ে আসতেছে এই মিক্সড স্কলারশিপের মাধ্যমে। এবং এই মিক্সড স্কলারশিপ ফুল ফ্রি একটা স্কলারশিপ। মিক্সড স্কলারশিপ মূলত দুই ধরনের, একটা হলো এমবেসি রেকমেন্ডেশন এবং আরেকটা হলো ইউনিভার্সিটি রেকমেন্ডেশন। তো সম্প্রতি এমবেসি রেকমেন্ডেশনের আবেদন শুরু হয়েছে এবং আমি এখন এই এমবেসি রেকমেন্ডেশন সম্পর্কেই ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। কারা কারা স্কলারশিপের আবেদন করতে পারবে এবং কতজন করতে পারবে। এখানে লেখা আছে রিসার্চ, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা, অর্থাৎ যারা জাপানে মাস্টার্স এবং পিএইচডি করতে চান তারা পর্যায়ক্রমে 30 জন, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে 25 জন, অর্থাৎ যারা জাপানে ব্যাচেলার করতে চায় তারা 25 জন, কলেজ অফ টেকনোলজি পর্যায়ে 15 জন এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ পর্যায়ে 5 জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এবং যারা পরবর্তীতে জাপান দূতাবাস কর্তৃক অনুষ্ঠেয় পরীক্ষায়, অর্থাৎ জাপান দূতাবাস থেকে লিখিত এবং মৌখিক পরীক্ষা নিবে, সেই লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য জাপান দূতাবাস এই সংখ্যাগুলো প্রাথমিকভাবে বাছাই করে তাদেরকে মেইলের মাধ্যমে জানাবে। মিক্সড স্কলারশিপের শর্তাবলীগুলা কি কি? প্রথমত এখানে দেখেন রিসার্চ, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য যারা আবেদন করতে চান তাদের জন্ম অবশ্যই 1990 সাল এপ্রিলের 2 তারিখের মধ্যে হতে হবে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্নাতক মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে জন্ম অবশ্যই 2000 সালের মধ্যে হতে হবে এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কলেজ অফ টেকনোলজি প্রোগ্রামের ক্ষেত্রে জন্ম অবশ্যই এপ্রিল 2, 2000 সালের মধ্যে হতে হবে এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রামের ক্ষেত্রে এটাও একই বয়স এবং উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার বলি আবেদনপত্র কিভাবে দাখিল করবেন, কিভাবে আবেদনপত্র জমা দিবেন। প্রাথমিক পর্যায়ে আপনাকে আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত অনলাইন লিঙ্ক এবং তথ্যাবলী দাখিল করতে হবে। অবশ্যই এখানে যে অনলাইন লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক অবশ্যই ফলো করবেন বিস্তারিত। তারপর আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিঙ্কটি 21শে এপ্রিল 2024 থেকে 5শে মে 2024 বিকাল 3:30 পর্যন্ত খোলা থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই অনলাইন লিঙ্কটা এই তারিখ পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ আপনি 5 মে বিকাল 3:30 এর মধ্যে আবেদন আপনাকে করতে হবে। তারপর আবেদনকারীকে উক্ত অনলাইন লিঙ্কে তথ্য দাখিল করার পর উক্ত পূরণকৃত ফর্ম, সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পুলিশ ক্লিয়ারেন্স সনদ, আইএলটিএস অথবা টফেল সার্টিফিকেটের কপি এবং সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট এর সত্যায়িত ফটোকপি শিক্ষা মন্ত্রণালয়ে নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে। অবশ্যই এখানে পৃষ্ঠা নাম্বার 2 লেখা আছে, পৃষ্ঠা নাম্বার 2 চেক করবেন। তারপর এখানে ঠিকানাটাও দেওয়া আছে, ঠিকানাটা আপনারা দেখে নিন। হার্ড কপি আবেদনপত্র দাখিলের সময়সীমা 6 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 3:30। এখন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এই মিক্সড স্কলারশিপের জন্য কি আইএলটিএস বা জাপানি ভাষার ক্ষেত্রে জেএলপিটি অবশ্যই লাগবে কিনা। তো এমবেসির প্রাথমিক ভিত্তিতে সিলেক্ট হওয়ার জন্য আপনার যদি আইএলটিএস অথবা জেএলপিটি থাকে তাহলে আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। থাকাটা বাধ্যতামূলক না, কিন্তু থাকলে আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং আপনি যদি জাপান এম্বাসি কর্তৃক যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি যখন জাপানের ইউনিভার্সিটিতে ফাইনাল অ্যাপ্লিকেশনটা করবেন তখন কিন্তু আপনার যদি এই জেএলপিটি বা আইএলটিএস থাকে তাহলে আপনি প্রফেসর দ্রুত ম্যানেজ করতে পারবেন।
আমি যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে, সেহেতু আমি একটা সাজেশন দিব আপনাদের, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর আবেদন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু জেএলপিটিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাপানের ম্যাক্সিমাম প্রফেসরই জেএলপিটি N2 লেভেল পর্যন্ত দাবি করে থাকে। সেক্ষেত্রে আপনার যদি মিনিমাম N3টা থাকে তাহলেও অনেক ইউনিভার্সিটিতেই চান্স পাওয়ার সুযোগ থাকবে। এজন্য সকলের প্রতি আমার উপদেশ থাকবে, যারা অন্য ব্যাকগ্রাউন্ডে তারা অবশ্যই IELTS করে রাখার চেষ্টা করেন। আর জাপানি ভাষার স্টুডেন্টদের জন্য জেএলপিটিটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি এই অ্যাপ্লিকেশন ফর্ম যে খামের মাধ্যমে দিবেন, জমা দিবেন, সেই খামের উপর অবশ্যই প্রেরক, প্রাপক এবং প্রেরকের আইডি, ট্র্যাকিং নাম্বার, স্কলারশিপ ডিগ্রি, সাবজেক্ট এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রাপক উপসচিব বৃত্তি, শিক্ষা মন্ত্রণালয়, কক্ষ নম্বর, এই যে এখানে লেখা আছে, এই মোতাবেক আপনাকে জমা দিতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর উপর গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীদের প্রাথমিক বাছাই চূড়ান্তকরণের ক্ষমতা এই কমিটি সংরক্ষণ করে। বিশেষভাবে উল্লেখ্য, কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি একই সাথে অনেকগুলো প্রোগ্রামে আবেদন করতে পারবেন না, এবং আবেদনে শুধুমাত্র একটি প্রোগ্রামে আবেদন করতে হবে। এছাড়া পূরণকৃত তথ্যসক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য সার্টিফিকেট এবং মার্কশিট ও অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আপনার আবেদন বিবেচনা করা হবে না। এবার দেখি দ্বিতীয় পর্যায়ে কি কি আছে। প্রাথমিক পর্যায়ে আবেদন প্রাপ্তির পর যাচাই করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করা হবে। অর্থাৎ আপনারা যখন আপনাদের যাবতীয় ডকুমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিবেন, তখন জাপান এমবাসি এবং শিক্ষা মন্ত্রণালয় আপনাদের সকল ডকুমেন্টগুলো পরীক্ষা করে সেই ডকুমেন্টের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করবে। তারপর প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক মনোনয়নের পরে মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে। অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে যাদেরকে সিলেক্ট করা হবে তারা মূলত জাপান দূতাবাসে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত মনোনয়নের পর মিক্সড এর নির্ধারিত ফর্মে আবেদন করার নির্দেশনা দেওয়া হবে। অর্থাৎ যারা জাপান দূতাবাসে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই মিক্সড স্কলারশিপের যে ফাইনাল অ্যাপ্লিকেশন আছে সেই ফাইনাল অ্যাপ্লিকেশন করার জন্য নির্বাচিত হবে। এখানে স্টার মার্ক দিয়ে 2টা স্টার দেওয়া আছে। আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দেওয়া সম্ভব না হলে উক্ত সনদের জন্য আবেদনের অনুলিপি জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে না পারেন, তাহলে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদন ফর্মের অনুলিপিটা জমা দিতে হবে। এবং জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময় অন্যান্য সকল সনদের মূল কপির সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি উপস্থাপন করতে হবে। মূল কপি। উল্লেখ্য, বাছাইকৃত আবেদনকারীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মূলত ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয়ে থাকে। এখন বলি অনলাইন আবেদন ফর্মের নির্দেশনাগুলো। আপনারা এই যেখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ফিল্ড অফ স্টাডিজ কারা কারা কোন কোন সাবজেক্টের উপর আবেদন করতে পারবেন সব কিছুই দেওয়া আছে। আমি এই পিডিএফ ফাইলটার লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এটা দেখে এই ফর্মটা A to Z খুব ভালোভাবে পড়বেন। আমি জাস্ট মেইন পয়েন্টগুলো আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই এই ফর্মটা যদি খুব ভালোভাবে পড়েন তাহলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো হিউম্যানিটিস থেকে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, সায়েন্স থেকে ন্যাচারাল সায়েন্স, এখানে সব কিছু দেওয়া আছে। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না, কারণ যেহেতু এখানে
অনেক বড় একটা পিডিএফ ফাইল। লিঙ্কটা আপনারা এ টু জেড সব কিছু পড়লে বুঝতে পারবেন। এই স্কলারশিপ সম্পর্কে আর একটু কিছু যদি গুরুত্বপূর্ণ বিষয় বলি, কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপের জন্য যারা বর্তমানে জাপানে আছে তারা আবেদন করতে পারবে না, শুধুমাত্র যারা বাংলাদেশে অবস্থান করতেছে তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আমি যদি একটু পিএইচডি এবং মাস্টার্সের ক্ষেত্রে বলি, পিএইচডি এবং মাস্টার্সের ক্ষেত্রে যারা জাপানে আসবে তাদেরকে মূলত রিসার্চ স্টুডেন্ট হিসেবে জাপানে আসতে হবে, এবং রিসার্চ স্টুডেন্ট হিসেবে আপনাকে 1 বছর থাকতে হবে। তবে 1 বছর থাকবেন নাকি 6 মাস থাকবেন এটা ডিপেন্ড করবে আপনার প্রফেসরের উপর। এই রিসার্চ স্টুডেন্ট পিরিয়ড চলাকালীন সময়ে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য ভর্তি পরীক্ষা হবে। আপনি সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনার মাস্টার্স অথবা পিএইচডি শুরু হবে। এই স্কলারশিপের অন্যতম একটা বড় বেনিফিট সম্পর্কে যদি বলি, সেটা হলো মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা প্রতি মাসে বাংলাদেশি 1,17,000 টাকা করে পাবেন। যদি জাপানি ইয়েনে বলি তাহলে প্রায় 1,43,000 থেকে 1,47,000 ইয়েনের মধ্যে। এটা ইউনিভার্সিটি এর উপর ভ্যারি করে। আমার ইউনিভার্সিটি এর ক্ষেত্রে আমাদেরকে 1,47,000 ইয়েন করে দেয়। এবং যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং অন্যান্য প্রোগ্রামে আছে, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি ব্যতীত যারা আছে তাদের ক্ষেত্রে জাপানি মুদ্রায় পার মান্থ 1,17,000 ইয়েন করে দেওয়া হবে। এবং এই মিক্সড স্কলারশিপের সব থেকে গুরুত্বপূর্ণ যে বেনিফিটস সেটা হলো আপনাদের টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, আজকের ভিডিওটা এখানে শেষ করব। এই পিডিএফ এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই এই পিডিএফটা এ টু জেড সম্পূর্ণ আপনাকে মাস্ট পড়তেই হবে। আমি জাস্ট মেন হিন্টসগুলো দিলাম। অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে মিক্সড স্কলারশিপ সম্পর্কে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে পেতে পারেন। এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। পেজের কিন্তু আমি ইনবক্স চেক করি না, তো ইনবক্সে মেসেজ দিয়ে লাভ নাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে সাথে সাথেই উত্তর পেয়ে যাবেন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এবং শেষে আবারও বলতেছি অবশ্যই এই পিডিএফ ফাইলটা সম্পূর্ণ পড়বেন। এবং মিক্সড স্কলারশিপ যে কতটা গুরুত্বপূর্ণ, জাপানে যারা যারা জাপানে শান্তিতে আছে, যে সকল বিদেশিরা জাপানে শান্তিতে আছে তাদের মধ্যে যদি আমি টপ ক্যাটাগরি ধরি তাহলে মিক্সড স্কলারশিপের স্টুডেন্টরা। আপনি মিক্সড স্কলারশিপে জাপানে আসলে প্রতি মাসে তো স্কলারশিপের অ্যামাউন্টটা পাচ্ছেন, পাশাপাশি আপনি পার্ট টাইম জবেরও সুযোগ পাবেন। সুতরাং আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এবং আপনি খুব শান্তিতে আপনার পড়াশোনা, আপনার লিভিং সব কিছুই কাটাইতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।